यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। ভীষ্মের অনেক বোঝানোর পরেও শান্তনু নিজের দোষী সচেতনতার কষ্ট সহ্য করতে না পেরে রানী সত্যবতীর জন্ম দেওয়া দুজন সন্তান চিত্রাঙ্গদ আর বিচিত্রবীর্যকে ভীষ্মের হাতে সঁপে দিয়ে পরলোক গমন করেন। ভীষ্ম চিত্রাঙ্গদকে রাজ সিংহাসনে বসালেন। কিন্তু উনি বেশি দিন রাজত্ব করতে পারেননি। তিনি নিজের নামেরই এক গন্ধর্বের হাতে প্রাণ ত্যাগ করেন। তখন ভীষ্ম বিচিত্রবীর্যকে রাজ সিংহাসনে অভিষিক্ত করেন। বিচিত্রবীর্যকে সিংহাসনে বসানোর পর মহা সমারোহ হয়। প্রণাম মাতা। দীর্ঘজীবী হও। আপনি আমাকে ডেকেছেন? এসো ভীষ্ম, আমি তোমার সাথে জরুরি আলোচনা করতে চাই। এমন কোন কথা আছে যা কিনা আপনাকে এতটা চিন্তিত করে দিয়েছে মাতা? ভীষ্ম, এখনো কি সেই সময় এসে যায়নি যে বিচিত্রবীর্যের বিবাহ হয়ে যায় আর কুরুবংশ রক্ষার কাজে অংশগ্রহণ করে? আমিও এই প্রস্তাব নিয়ে আপনার কাছে আসবো ভাবছিলাম মাতা। তোমার কি প্রস্তাব? শুনেছি কাশীনরেশ ওর 3 জন কন্যা অম্বা, অম্বিকার, অম্বালিকার স্বয়ম্বর সভার আয়োজন করছেন। তাহলে বিচিত্রবীর্যকে সেখানে নিয়ে যাও। নিয়ে তো যাব মাতা, আগে নিমন্ত্রণ আসুক। অবশ্যই আসবে। তাহলে আমি প্রতীক্ষা করছি। যখনই নিমন্ত্রণ আসবে আমি বিচিত্রবীর্যকে নিয়ে কাশী চলে যাব। কাশী নরেশ মহারাজের জয়, কাশী নরেশ মহারাজের জয়, কাশী নরেশ মহারাজের জয়, কাশী নরেশ মহারাজের জয়, কাশী নরেশ মহারাজের জয়। এই হলো কাশী নরেশের রাজ দরবার, যা কিনা অম্বা, অম্বিকা আর অম্বালিকার পিতার রাজ দরবার। কিংবা এভাবে বলি যে ভীষ্মর মৃত্যুর জন্মভূমি এটা। একে যেভাবেই বলি না কেন
এই দরবার মহাভারতের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ। ইতিহাসের জীর্ণ পাতায় জন্ম নেওয়া ঐতিহ্যকে আজ হত্যার জন্য তৈরি করা হচ্ছে। মহামন্ত্রী, আজ্ঞা মহারাজ। মহামন্ত্রী, ভারতের সমস্ত রাজাগণ আর রাজকুমারদের এই 3 জন রাজকুমারী স্বয়ম্বরে আসার জন্য আমন্ত্রণ জানিয়ে দিন। যথা আজ্ঞা মহারাজ। কিন্তু আমার ইচ্ছা এই যে হস্তিনাপুরকে নিমন্ত্রণ না করা হোক। মহারাজের জয় হোক। কিন্তু কোনো সংকোচ মহামন্ত্রী? সংকোচ নয় মহারাজ, রাজনীতি। আমি চাইছি না গঙ্গাপুত্র ভীষ্মের বাণের অন্ধকার কাশী পর্যন্ত আসুক। এই জন্যই এই প্রস্তাব করার সাহস করতে পারছি মহারাজ যে কাশী আর হস্তিনাপুরের পুরনো সম্পর্ককে ভুলে যাওয়া উচিত নয়। যেমন কাশী কুমারী সুনন্দা চক্রবর্তী মহারাজ ভরতের পাটরানী ছিলেন, এই প্রকার এই স্বয়ংবরে হস্তিনাপুরের নরেশকে আমন্ত্রিত করা উচিত হবে মহারাজ। সম্পর্কেরও একটা আয়ু হয় মহামন্ত্রী, আর একদিন না একদিন সমস্ত সম্পর্ককে শেষ করে দিতে হয়। আর আপনি যে সম্পর্কের কথা বলছেন সেটা তো হস্তিনাপুরের রাজ দরবারে ওই দিনই মারা গিয়েছিল, যেদিন মহারাজ শান্তনু দেবব্রতর সাথে আমার বোনের বিয়ের কথা হেসে উড়িয়ে দিয়েছিলেন। সেই থেকে অপমানের ক্ষতের সেই আঘাত আমার বুকে অনবরত রক্তপাত করে যাচ্ছে। আর আজ ওই অপমানের উত্তর দেবার সময় এসে গেছে মহামন্ত্রী। হস্তিনাপুরের কাউকে কখনো নিমন্ত্রিত করা হবে না, এটাই আমার আদেশ। মন্ত্রী হওয়ার জন্য এটাই আমার কর্তব্য মহারাজ। আমি আবার একবার অনুরোধ করছি যে হস্তিনাপুরের সাথে ঝগড়া করা মানে সিংহকে উস্কানি দেওয়ার মতন হবে মহারাজ। ওর অপমান আমাদের জন্য খুবই ক্ষতিকারক হবে মহারাজ। মহামন্ত্রী, ক্ষত্রিয়রা লাভ আর ক্ষতিকে কখনো দেখে না, ওরা নিজেদের প্রতিষ্ঠা আর নিজেদের সম্মানকেই দেখে। যাকে হস্তিনাপুরের মহারাজ শান্তনু অপমানিত করেছেন আমি এর বদলা অবশ্যই নেব। কিন্তু রাজনীতি তো এটাই বলছে মহারাজ যে বদলাও নেওয়া হবে আর ক্ষতিও হবে না। সেটা কি করে? মহারাজ, স্বয়ংবরের বরমালা তো রাজকুমারীদের হাতেই থাকবে। যদি ওই বরমালা বিচিত্রবীর্যের গলায় পরানো না হয় তাহলে তো আমাদের বদলা নেওয়া হয়েই যাচ্ছে। ওনারা আপনার বোনকে অস্বীকার করেছিলেন, আমরা করব বিচিত্রবীর্যকে, আর এই অপমান হরা দরবারে করব মহারাজ। না মহামন্ত্রী, আমাকে আর আমার বোনকে অপমান যে করেছিল তাকে আমার অতিথি করতে পারবো না। ভেবে দেখুন মহারাজ, এছাড়া অপমানের বদলা অপমান দিয়েই নেওয়া কোনো নীতি নয়, মিত্রতা দিয়ে নেওয়াটাই রাজনীতি। সেটা আপনার নীতি হতে পারে, কিন্তু আমার নীতিতে অপমানের বদলা অপমানই হয়। এই জন্য আমি আবার আদেশ দিচ্ছি যে হস্তিনাপুরের কাউকে কখনো আমন্ত্রিত করা হবে না। যথা আজ্ঞা মহারাজ। গুরুদেব প্রণাম। কি ব্যাপার, কোনো গুপ্ত সমস্যা নাকি? জানি আপনারা এরকম ভাবে নিজেদের মধ্যে কানাকানি করে যাচ্ছেন। এটা তো ঘোর অপমানের কথা গুরুদেব, ঘোর অপমান। হস্তিনাপুরের গুরুদেব? হস্তিনাপুরের নরেশের? আমাদের সকলেরই অপমান গুরুদেব। কি হয়েছে? কে অপমান করেছে? কাশীর নরেশ নিজে 3 জন রাজকুমারীর জন্য স্বয়ংবর রচনা করেছেন, আর ওনারা হস্তিনাপুরের নরেশকে আমন্ত্রিত পর্যন্ত করেননি। ঘোর অপমান হয়েছে গুরুজি। এটা তো বাস্তবেই ঘোর অপমানের কথা। কিন্তু মহারাজ কুমার ভীষ্ম এই ব্যাপারে কিছু জানেন? তা তো জানি না। এটা কুরুবংশের ঘোর অপমান, আর আমি কুরুবংশের অপমান কখনো সহ্য করতে পারবো না। কি হয়েছে ভীষ্ম? তুমি এত উত্তেজিত কেন? উত্তেজিত হবারই তো কথা মাতা। কাশী নরেশ তার 3 রাজকুমারীর জন্য স্বয়ম্বর সভা করছেন। এ তো ভালোই হলো। কাশী রাজ্যের সাথে তো আমাদের পুরনো সম্পর্ক। মহারাজ ভরতের রানী সুনন্দাও তো কাশী রাজ্যেরই। আর তাছাড়া সময়ও তাই বলছে যে এই বিবাহই আমাদের বংশরক্ষায় সহযোগিতা করবে। কাশীর 3 জন রাজকুমারী অম্বা, অম্বিকা আর অম্বালিকা আমার চিন্তা তো ছিল। তাহলে সমস্যা কিসের? কাশী নরেশ নিজের ইতিহাসের এই সময়টা ভুলে গেছেন যখন নিজের রাজবংশ আমাদের মিত্রতাকে গৌরব অনুভব করে থাকতেন। কিন্তু ওনার এত সাহস হয়েছে যে উনি 3 রাজকুমারী স্বয়ম্বর করছেন আর হস্তিনাপুরের নরেশকে নিমন্ত্রণ না করে। নিমন্ত্রণ করেনি তো কি হয়েছে? গঙ্গাপুত্র,
ভারতবর্ষে কি ওই 3 রাজকুমারীই আছেন? হ্যাঁ মাতা, যদি আজ আমরা এই অপমানের বিষ পান করি তাহলে সারা ভারতবর্ষ ভাববে যে হস্তিনাপুরের কোনো শক্তি অবশিষ্ট নেই। রাজনীতি বলছে যে 3 জন রাজকুমারীকে হস্তিনাপুরে নিয়ে আসতে হবে, আর তখন সারা ভারতবর্ষ এটাই জানবে যে বিচিত্রবীর্য চক্রবর্তী ধর্মধ্বজা রক্ষক দুষ্যন্তপুত্র মহারাজ ভরতেরই উত্তরাধিকারী। তাহলে কি করতে চাইছো? আমি স্বয়ংবরে অবশ্যই যাব এবং 3 জন রাজকুমারীকে নিয়েই ফিরে আসব। যদি তুমি যেতেই চাও তাহলে আমার আশীর্বাদও সঙ্গে নিয়ে যাও। অম্বে, তুমিও কি এই চিন্তা করছো যা আমিও চিন্তা করছি? আপনি কি চিন্তা করছেন শাল্য নরেশ? আমি ভাবছিলাম যে কাল স্বয়ংবরের পরে আমাদের জীবন সম্পূর্ণ বদলে যাবে। সেটা কিভাবে? না এরকম লুকিয়ে লুকিয়ে দেখা হবে, না এরকম স্বাধীনভাবে ঘুরতে পারবো। কিন্তু এর বদলে অপার প্রেমের সাগরে আমরা ভেসে যাব। তখন সব প্রকারের প্রেম গঙ্গা জলের মতো পবিত্র হয়ে যাবে। রাত দিন প্রেমই প্রেম হবে, এক না শেষ হওয়া নদীর মতো। আর বাসর রাতের অবসরে যখন আমি তোমার ঘুমটা ওঠাবো, যেন এক নতুন চাঁদ বেরিয়ে আসবে, এক নতুন অম্বা, অতি কোমল, অতি সুন্দর। তুমি আমার বুকে থাকবে, আমরা স্বর্গ সুখ অনুভব করব। আর ওখানে আমরা আমাদের উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখতে শুরু করে দেব। এমন স্বপ্ন হবে যা 2 জন প্রেমীকে হরিত্রী থেকে আকাশে নিয়ে যাবে। কাশী নরেশের রাজ দরবার, সমস্ত ভারতবর্ষের রাজা মহারাজা, রাজকুমার সহ সব যোদ্ধারা অম্বা, অম্বিকা আর অম্বালিকার হৃদয়ে জয় করবার জন্য উপস্থিত হয়েছেন। রাজকুমারী অম্বা, অম্বালিকা আর অম্বিকা সভায় উপস্থিত হচ্ছেন। অম্বার তো জানাই আছে ও কাকে আজকে বরমালা পড়াবে। তোমরা দুজনও নিজের নিজের রাজকুমার খুঁজে নাও। মহামন্ত্রী, সভার কাজ শুরু করা হোক। যথাজ্ঞা মহারাজ। ধনুর্ধারী বীর শিরোমণি শাল্য মহারাজ উপস্থিত হচ্ছেন। আসন গ্রহণ করুন। ভরত বংশের রক্ষক শান্তনু পুত্র অপরাজেয় বীর গঙ্গাপুত্র ভীষ্ম উপস্থিত হচ্ছেন। মনে হচ্ছে ভীষ্মের প্রতিজ্ঞা রাজকুমারীদের রূপের সাগরে ডুবে গেছে। এত বয়সে নিজেকে যুবক প্রমাণ করার চেষ্টা করছেন কেন? এই রাজকুমারীদের সৌন্দর্য তো ঋষিদেরও তপস্যা ভঙ্গ করে দেয়। এ তো কেবল একজন সাধারণ রাজকুমার। আমার তো মনে হচ্ছে উনি পিতার মৃত্যুর অপেক্ষাতেই ছিলেন। রানী সত্যবতী নিজের শাখা বলা ভেঙেছেন, আর উনি নিজের প্রতিজ্ঞাও কাচের মতো ঠুনকো ছিল। সাবধান! এই সভা কেবল অতিথিদের জন্যই হচ্ছে। জানি আমি, এই জন্যই আমি আপনার সভাগৃহে অতিথিদের কোনো কথার জবাব দিয়ে আপনাকে অপমান করতে চাই না। এই স্বয়ংবরে আমি হস্তিনাপুরের নরেশ মহারাজ বিচিত্রবীর্যের প্রতিনিধিত্ব করছি মাত্র।
কাশী রাজকুমারীদের যুগ যুগ ধরে কুরুবংশীদের সাথে বিবাহের যে রীতি চলে আসছে আজও তাই হবে। আমি এই 3 জন রাজকুমারীকে আমার ছোট ভাই বিচিত্রবীর্যের রানী করার জন্য নিয়ে যাচ্ছি। রাজকুমারীদের জন্য স্বয়ম্বর সভা করে আপনি হস্তিনাপুরে যে অপমান করেছেন, আমি তার জন্য আপনাকে ক্ষমা করে দিচ্ছি। কিন্তু রাজকুমারীদের নিজের বর মনোনীত করার অধিকার আছে ভীষ্ম। এই রাজকুমারীদের এই অধিকার নেই শাল্যরাজ, আর যদি থাকেও তবে আমি ছাড়া আর কেউ এই স্বয়ম্বর সভাতে বসার যোগ্যই নয়। ভীষ্ম, নিজের মুখের কথাতে লাগাম দিন। আমি কেবল ঘোড়াদেরই লাগাম লাগাই। আর শাল্যরাজ, তুমি যদি আমার কাছে জীবন দান পেয়ে বেঁচে না থাকতে, তবে পূর্ণ সভাতে আমার ওপর কথা বলার জন্য কড়া দণ্ড তোমাকে দিতাম। আমি এই পূর্ণ সভাতে ঘোষণা করছি যে আমি রাজকুমারীদের নিতেই এসেছি আর সাথে নিয়েই যাচ্ছি। কেউ কি আছে যে ভীষ্মকে রুখতে পারে? কেউ কি আটকাতে চায় ভীষ্মকে? রাজকুমারীদের যাবার আজ্ঞা দিয়ে দিন কাশী নরেশ। আমি এটারই ভয় করেছিলাম মহারাজ। সারথি, রথ ঘোরাও। শাল্যরাজ? হ্যাঁ, আমি শাল্য। কিন্তু এই পথ তো শাল্যর দিকে যায় না। তুমি যোদ্ধা নও ভীষ্ম, তুমি এক মায়াবী অবিচারক। তুমি কাশী রাজসভায় নিজের বীরত্ব প্রদর্শন করনি, নিজের মায়ার জাল ছড়িয়েছিলে। এখন আমার তীরের চাল দেখো। সাবধান! তুমি এক মহান যোদ্ধা শাল্যরাজ, আর তোমার সাথে আমার কোনো লড়াই নেই। আজ এই জীবন আমি কি করে কেড়ে নেব যেটা তোমাকে আমি দান করেছিলাম? তাই বলছি, ফিরে যাও। আমি ফিরে যাবার জন্য এখানে আসিনি ভীষ্ম, বরং তোমাকে জীবন দান দেবার জন্যই এসেছি। ক্ষমা চেয়ে নাও আর ফিরে যাও হস্তিনাপুর, নয়তো ধনুক সামলাও। সাবধান! এই আঘাতের জন্য আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি শাল্যরাজ। এখনো সময় আছে, ফিরে যাও। আমি ফিরে যাবার জন্য এখানে আসিনি ভীষ্ম।
আমার কাছে তীরের কোনো অভাব নেই শাল্যরাজ, কিন্তু দান দেওয়া জীবন আমি ফিরিয়ে নিতে চাই না। এই জন্যই আরো একবার ক্ষমা করে দিচ্ছি। সারথি, হস্তিনাপুর চলো। বড় রাজকুমার ফিরে এসেছেন রাজমাতা। তাই? আর প্রদীপের আলোর মতো রূপবতী 3 জন রাজকুমারীকে সঙ্গে এনেছেন। এত সুন্দরী পুত্রবধূদের পাওয়ার জন্য আন্তরিক শুভেচ্ছা মাতা। কুরুবংশে তোমাদের স্বাগত জানাই। ইনি অম্বা, ইনি অম্বিকা, আর ইনি অম্বালিকা, আর ও এদের দাসী। আমি কি একটা মিনতি করতে পারি রাজমাতা? শুধু মাতা বলো অম্বা। কিন্তু আমার মিনতি তো রাজমাতার কাছে। অনুমতি দিলাম। পরমবীর গঙ্গাপুত্র ভীষ্মের আসার আগেই আমি মনে মনে শাল্যনরেশকে আমার স্বামী মেনে নিয়েছিলাম রাজমাতা। তবে তুমি আমাকে এই কথা আগে বলনি কেন রাজকুমারী? ভয় গঙ্গাপুত্র, আপনার ভয়। তবে তো বিচিত্রবীর্যের বিবাহ অম্বার সঙ্গে হওয়া সম্ভব নয় মাতা। তুমি ঠিকই বলেছ ভীষ্ম। তুমি নিশ্চিন্ত থাকো রাজকুমারী, তোমাকে আদরের সাথে শাল্য পাঠানোর ব্যবস্থা করে দেওয়া হবে। আমার আশীর্বাদ তোমার সঙ্গে রইল। রাজমাতা, সৈন্যের সাথে সুরক্ষিত চলেছে রাজকন্যা, প্রিয়জনকে পাবার আশায় মনে খুশির বন্যা। এই জীবনও গঙ্গাপুত্রেরই ফিরিয়ে দেওয়া, আর এখন অম্বাকেও দিয়ে দিয়েছে। অম্বা, আমরা আমাদের প্রথম পুত্রের নাম দেবব্রতই রাখব। অবশ্যই আর্যপুত্র। জানেন, যখন আমি রাজমাতা সত্যবতীকে বললাম যে গঙ্গাপুত্র ভীষ্মর আসার আগে থেকেই আমি শাল্যনরেশকে আমার স্বামী স্বীকার করে নিয়েছিলাম, তখন গঙ্গাপুত্র কেঁপে ওঠেন। আর আমি তখনই ভেবে নিয়েছিলাম যে এবার আমাদের মিলনকে কেউ আর রুখতে পারবে না। রাজকুমারী, আপনি এখন শালবর সীমাতে প্রবেশ করছেন। বিশ্বকে বলে দেবে আমি হেরে যাওয়া বস্তু দান হিসেবে স্বীকার করি না, আর ওনাকে এটাও বলে দেবে যে রাজকুমারীকে এখানে পাঠিয়ে উনি আমায় অপমান করেছেন। যখন গঙ্গাপুত্র ভীষ্ম জানতে পারলেন আমি আপনার সাথে প্রেম করি, তখন উনি স্বয়ং আমাকে আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন। বিশ্ব আমাদের সবাইকে হারিয়ে তোমাকে জিতেছেন। নিয়ম অনুসারে তুমি এখন ওর। এটাই ক্ষত্রিয় ধর্ম। শাল্যনরেশ, এটা ভুলবেন না, তিনিও স্বয়ংবরে উপস্থিত হয়েছিলেন। পরম্পরা অনুসারে বরমালা আমার হাতেই ছিল, আর আমার স্বামী সেই হবে যাকে আমি চাইব। আমি কোনো রাজ্য নই যা লড়াইতে জেতা বা হারা যায়, আবার দান করে দেওয়াও যায়। গঙ্গাপুত্র ভীষ্মর আসার আগে আমি শাল্যনরেশকে নিজের স্বামী স্বীকার করে নিয়েছিলাম। আমি এই সম্মানের জন্য আপনাকে কৃতজ্ঞতা জানাই রাজকুমারী, কিন্তু আপনাকে ভীষ্মের কাছে ফিরে যেতেই হবে। উনি আপনাকে এখানে পাঠিয়ে কেবল আমারই নয়, আপনাকে অপমানিত করেছেন।
রাজকুমারীকে ভেতরে আসতে দেওয়া হোক। হস্তিনাপুরের নরেশের জয় হোক। আমি আপনার কাছে ন্যায় চাইতে এসেছি মহারাজ। তুমি ন্যায় অবশ্যই পাবে রাজকুমারী। মহারাজ, গঙ্গাপুত্র ভীষ্মই সমস্ত রাজাগণ, মহারাজাগণ আর রাজকুমারদের হারিয়ে দিয়ে আমাকে জিতে নিয়ে এসেছিলেন। কিন্তু আমি শাল্য নরেশকে আগেই আমার স্বামী স্বীকার করে নিয়েছিলাম। এই জন্যই আপনার আদেশ অনুসারে আমাকে শাল্য নরেশের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু শাল্য নরেশ দান হিসেবে পাওয়া অম্বাকে গ্রহণ করতে অস্বীকার করেছেন। হস্তিনাপুরের সেনারা রাজকুমারীর অপমানের বদলা নেবার জন্য শাল্যের উদ্দেশ্যে প্রস্থান করো। কিন্তু শাল্য নরেশ কি করেছেন মহারাজ, যে হস্তিনাপুরের সেনারা ওখানে প্রস্থান করবে? আমি অপমানিত হয়েছি গঙ্গাপুত্র ভীষ্মর কারণে। এটা আপনি কি বলছেন রাজকুমারী? দাদা ভীষ্ম তো কাউকে অপমান করতেই পারেন না। আমি অন্য কারোর বিষয়ে কথা কিন্তু বলছি না মহারাজ, আমি আমার বিষয়ে কথা বলছি। অপমান আমাকে করা হয়েছে, এই কারণেই আমি বলতে পারবো আমার অপমান কে করেছে। আমাকে অপমান করেছেন গঙ্গাপুত্র ভীষ্ম। না উনি আমাকে শাল্য নরেশের কাছে পাঠাতেন, আর না আমার এত বড় অপমান হতো। এই কারণে গঙ্গাপুত্র ভীষ্মকে আদেশ করুন যে উনি নিজের ক্ষত্রিয় ধর্মের পালন করুন আর আমাকে নিজের স্ত্রী রূপে স্বীকার করুন। মহারাজের জয় হোক, কিন্তু আমি প্রতিজ্ঞাবদ্ধ আছি মহারাজ, আমি বিবাহ করতেই পারবো না। বিবাহ করতে পারবেন না? কাশী থেকে এখানে এনেছেন কেন? আমি তো কাশী দরবারি ঘোষণা করেছিলাম যে আমি কেবল হস্তিনাপুরের প্রতিনিধিত্ব করতে এসেছি মাত্র। আমার হরণ এমন সময় করা হয়েছিল মহারাজ যখন আমার হাতে বরমালা ছিল। আমার বোনেরা আপনাকে স্বীকার করেছে, কিন্তু আমি আপনাকে স্বীকার করব না। এখন আমি এই বরমালা গঙ্গাপুত্র ভীষ্মের গলায় পরিয়ে দিতে চাই। এটা সম্ভব হবে না দেবী। কেন সম্ভব হবে না? কারণ আমি ব্রহ্মচারী থাকার প্রতিজ্ঞা করেছি। আহত নাগিনী, আহত বাঘিনী আর অপমানিত স্ত্রীর থেকে ভয় পেতে শিখুন গঙ্গাপুত্র। আপনি অঙ্গীকারবদ্ধ, এই জন্যে আমার অপমানের মাথায় সম্মানের মোহর লাগানো যাবে না। তবে আজ এই কুরু রাজ দরবারে হস্তিনাপুর নরেশকে সাক্ষী মেনে নিয়ে আমিও অঙ্গীকারবদ্ধ হলাম। গঙ্গাপুত্র ভীষ্ম, আমি আপনাকে আমার অপমানের জন্য কখনো ক্ষমা করব না। তার জন্য আমাকে জন্মের পর জন্ম অপেক্ষা করতে হোক না কেন। আপনার মৃত্যুর কারণ হয়ে আমি নিজের এই অপমানের বদলা অবশ্যই নেব। ক্রুদ্ধ সর্পিণী হলো এই সুন্দর উপবন, কারিবাছে দোষেতে সব ভাগ্যের লিখন। কাশী রাজকুমারী অম্বা বদলা নেবার জন্য চলে গেছে, আর ও বদলা অবশ্যই নেবে, কিন্তু কবে আর কোথায় এটা এখন কেবলমাত্র আমি শুধু জানি। আর যখন এই মহান মানবের কথা এখানে পৌঁছে যাবে তখন আমি ওই বদলার কাহিনী শুনিয়েও দেব। কিন্তু এখন তো হস্তিনাপুরে শান্তির বাঁশরি বেজেই চলেছে। মহারাজ বিচিত্রবীর্য অম্বালিকা আর অম্বিকার সাথে ধুমধাম করে বিবাহ করে নিয়েছেন, আর এখন যখন রাজ্যের দেখাশোনা করবার জন্য ভীষ্মর মতো বিদ্বান আর যোদ্ধা উপস্থিত রয়েছেন, এই কারণে বিচিত্রবীর্যের সমস্ত সময় নিজের দুজন রানীর সাথেই কাটতে থাকে।
নাথ কি হয়েছে নাথ? নাথ 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 কি হয়েছে নাথ? নাথ কি হয়েছে? কি হয়েছে নাথ? নাথ কি হয়েছে নাথ? নাথ 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 মাতেশ্বরী! নাথ 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 কি হয়েছে নাথ? নাথ মাতেশ্বরী! মাতেশ্বরী! কি হয়েছে পুত্র? পুত্র কি হয়েছে? কি হয়েছে তোমার পুত্র? মাতেশ্বরী! যে নাথ 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 কি হলো আপনার? নাথ নাথ মহারাজের জয় হোক। গঙ্গায় জল পান করিয়ে দিন মহারাজকে। চন্দ্র বংশের চন্দ্রে এখন লেগে গেছে গ্রহণ, সিংহাসন শূন্য হলো, নীরব রাজভবন। মাতা, আপনি নিজেকে সামলে নিন মাতা। চেষ্টা তো অনেক করছি পুত্র, কিন্তু আজ সত্যবতী নিজের জীবনের কঠোর সত্যের সামনে একা অসহায় হয়ে দাঁড়িয়ে আছে। সত্য কাউকে অসহায় করে না মাতা। করে দেয় পুত্র, অনেক অসহায় করে দেয়। তুমি তো নিজে উচ্চাকাঙ্ক্ষী নও, সেই জন্য আমার অসহায়তাকে দেখতে পাচ্ছ না। আমি চেয়েছিলাম আমার পুত্রই হস্তিনাপুরের রাজ সিংহাসনে বসবে, কিন্তু আমি তোমার স্থান থেকে তোমাকে সরিয়ে দিয়েছি। পরিণাম, হস্তিনাপুরের রাজ সিংহাসন আজ আমারই দিকে তাকিয়ে রয়েছে আর বলছে, সত্যবতী আমাকে আমার রাজা দাও। আমি এই রাজ সিংহাসনকে রাজা কোথা থেকে দেব? না চিত্রাঙ্গদ, না বিচিত্র বীর্য, না ওর কোনো সন্তান। আমি সত্যবতী নিজের কাছেই মিথ্যাবাদী হয়ে গেছি। ঘটনা আর দুর্ঘটনার কাছে কোনো ইচ্ছা শক্তিই থাকে না মাতা। যদি আপনি নাও চাইতেন যা আপনি চেয়েছিলেন, তখনও এটাই হতো। দুর্ভাগ্য ঠিক অন্য রাস্তা বের করে নিত। মানুষ ভাগ্যলিপি পড়তে জানে না মাতা, এই কারণেই ও কখনো সুখের কাছে অসহায় হয়ে যায় আর কখনো দুঃখের কাছে। কিন্তু আমি হস্তিনাপুরের রাজ সিংহাসনকে কি বলবো? হস্তিনাপুরের রাজ সিংহাসনকে বলুন যে তার প্রশ্ন নিয়ে সময়ের কাছে চলে যান, কারণ সকল প্রশ্নের উত্তর কেবল সময়ের কাছেই থাকে। কিন্তু তুমিও তো কুরু বংশ আর কুরু সিংহাসনের সেবা সুরক্ষার জন্য অঙ্গীকারবদ্ধ পুত্র। অবশ্যই মাতা। তবে এবার নিজের অঙ্গীকার পালন করো। কেন কোনো শত্রু হস্তিনাপুরের ওপর আক্রমণ করতে চাইছে মাতা? হ্যাঁ, সত্য এটাই ভীষ্ম যে শত্রু আক্রমণ করে ফেলেছে। ও কে মাতা? তোমার প্রতিজ্ঞা। মাতা, তুমি কুরুবংশের সেবা সুরক্ষার অঙ্গীকার করেছিলে না স্বর্গীয় মহারাজকে?
তোমার ওই অঙ্গীকার রক্ষার জন্য কুরু বংশধরের প্রয়োজন। কুরু বংশই যদি না থাকে তো সেবা কার করবে, রক্ষা কার করবে? চিত্রাঙ্গদ আর বিচিত্র বীর্যর মৃত্যুর পর কুরু বংশ বিস্তারের রাস্তায় বন্ধ হয়ে গেছে। এই রাস্তা কেবলমাত্র তুমিই খুলে দিতে পারো। একদিকে তোমার প্রতিজ্ঞা রয়েছে, অন্যদিকে তোমার অঙ্গীকার। সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে। আমি বুঝতে পারলাম না মাতা। বংশের রীতি অনুসারে আজ তোমার এটাই কর্তব্য যে অম্বিকা আর অম্বালিকাকে বিবাহ করে কুরুদের বংশরেখাকে এগিয়ে নিয়ে যাও। আর সম্পর্কে তোমার মাতা হিসেবে এটাই আমার আদেশ। আপনার আজ্ঞা পালন করা আমার ধর্ম মাতা, কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার কারণে আমি অসহায়। মাতা এ তো সম্ভব নয়, ভাঙব ব্রতের আমি বাঁধ। সূর্য যদি শীতল হয়, অগ্নি বর্ষণ করে চাঁদ।